নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রায় গত 18ই জানুয়ারি বেরিয়েছে। তো সেই রায় বেরোনোর পরে আমি বিভিন্ন বিষয়গুলো একটুখানি নজর রাখছিলাম, মানে রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া এবং মিডিয়া, বিভিন্ন বাজারি পত্রিকা এবং চ্যানেলে। তো গত 4-5 দিন যাবৎ আমি বিভিন্ন ধরনের খবরাখবর দেখেছি। আমি প্রথমেই বলে দিই যে আরজি করের রায়ের আগে থেকে এবং বেশ পরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি একটা জায়গাতেই স্টিক করেছিলেন যে আরজি করে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হলো, হচ্ছে আসল অপরাধীরা এখনো বাইরে রয়েছে এবং তিনি সিবিআই এর প্রতি খুব আস্থাশীল এবং তার ধারণা, এবং তিনি যেটা প্রথম থেকে দাবি করেছিলেন যে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে পুলিশ প্রমাণ লোপাট করেছে এবং সিবিআই ঠিক হচ্ছে খুঁজে বার করবে এবং করে সাজা দেবে সেই সব কারা কারা আরো জড়িত আছে। এই বিষয়ে শুভেন্দু একেবারেই হচ্ছে গোড়া থেকে সেটা তিনি বলে যাচ্ছেন এবং এর সঙ্গে তিনি দিল্লির দাঙ্গারও তুলনা করেছিলেন একটি বিবৃতি বা সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনের সময়, যে সেখানে বহু বছর পরে সেই দাঙ্গার যে নেতা ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি জেল খাটছেন। তো এইসব কথা শুভেন্দু অধিকারীরা বলেছেন এবং একই সঙ্গে মোহাম্মদ সেলিম সিপিএম রাজ্য সম্পাদক তিনিও ওই একই ব্যাপার, যে সঞ্জয় রায়কে সামনে রেখে আরো লোকজনকে আড়াল করেছে পুলিশ এবং পুলিশ প্রশাসন যৌথভাবেই হচ্ছে এই ঘটনাগুলো ঘটিয়েছে। এবং তারপরে সিবিআই কেন সঞ্জয় রায় ছাড়া অন্য কাউকে গ্রেপ্তার করেনি বা করার চেষ্টা করেনি, সেটাতে তিনি সেটিং তত্ত্ব দেখিয়েছেন। তো শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিমরা রাজনীতিবিদ, তারা রাজনীতি করেন, তাদেরকে এগুলো বলতে হবে। কোর্টের অর্ডার বেরিয়ে যাওয়ার পরও, কারণ তাদের হচ্ছে ওরা রাজনীতি যেহেতু করেন, তাদের 1 পয়েন্ট প্রোগ্রাম হচ্ছে শাসক দলকে কিভাবে পর্যুদস্ত করা যায়, কিভাবে চাপে রাখা যায়, কিভাবে শাসক দলের গায়ে কালি ছিটিয়ে দেওয়া যায়, এই নিয়েই তারা মত্ত থাকবেন। এটাই হচ্ছে স্বাভাবিক এবং এরা বলেও যাবেন, আজকেও বলছেন, সামনের দিনেও বলে যাবেন। এবং যেই সিবিআই করা হয়েছিল, সেই সিবিআই কেন অন্য লোককে গ্রেপ্তার করতে পারেনি বা আর কারো প্রমাণ লোপাট করেছে তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারেনি, সেসব পরেও হচ্ছে তারা এইসব কথা বলে যাবেন। সিবিআইকে একবার ডেকে আনা হয়েছিল, কেউ এখন সিবিআইকে গালাগাল দেবেন বা কেউ সিবিআই এর বিরুদ্ধে সেটিং তত্ত্ব তুলবেন। এটাই রাজনীতিবিদদের কাজ, এটাই রাজনীতিবিদরা করবেন। তো আমি প্রায় 28-29 বছর কলকাতাতে রিপোর্টিং করেছি, ক্রাইম রিপোর্টিং করেছি। এখন যারা মিডিয়াতে আছেন তারা সবাই মোটামুটি আমার পরিচিত, যারা মাথার দিকে আছেন। তো আমি কোনোদিন এই ভিডিও করতে এসে কোনোদিন মিডিয়া সেই অর্থে সমালোচনা করা বা এইসব মিডিয়া তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। আমরা যারা ইউটিউবে ভিডিও করি, বিভিন্ন প্রতিবেদন করি, তো আমার তাদের সঙ্গে কোনো বিরোধ নেই। কিন্তু আরজি করের এই ঘটনার পর থেকে বাজারে যারা সব মিডিয়া রয়েছে বা চ্যানেল রয়েছে, তাদের একাংশ বেশ কিছু খবরাখবর বা কিছু স্টোরি তারা তৈরি করেছিল বা করেছিল। আমি তৈরি করেছি বা কেন বলবো, তারা যেসব স্টোরি করেছিল সেসব স্টোরিগুলো আমি নজর করেছি এবং প্রথম দিন থেকে বা প্রথম সময় থেকে যেগুলো বলা হয়েছিল যে সঞ্জয় রায় একা এই ঘটনায় জড়িত নয়, তার সপক্ষে স্টোরি এবং আরো অন্যান্যরা জড়িত রয়েছে, সঞ্জয় রায়কে কি বলে শিখণ্ডী করা হচ্ছে, মানে মোটামুটি ভাবে পুলিশ প্রমাণ লোপাট করেছে, এরকম একটা বিষয়। ঘটনাস্থল আরজি করের সেমিনার রুম নয়, এমার্জেন্সি বিল্ডিং এর সেমিনার রুম নয়, অন্য কোথাও খুন করা হয়েছে, সেটা সেমিনার রুম বলে চালানো হচ্ছে, এইরকম একটা ধরনের স্টোরি হয়েছে। বা সঞ্জয়ের সঙ্গে আরো কারা জড়িত আছে, এইসব আরো অনেকে জড়িত আছে, এইসব স্টোরি হয়েছে। অনেক বীর্যর ওজন নিয়েও স্টোরি হয়েছে, এত গ্রাম বীর্য, 150 গ্রাম বীর্য মুক্ত মুখে স্টোরি হয়েছে, সাদা লাল চাদর না সবুজ চাদর, এইসব স্টোরিও হয়েছে। পোস্টমর্টেমে ডোমকে হাত দিতে দেওয়া হয়নি, তাকে বসিয়ে রাখা হয়েছিল, এইসব স্টোরি হয়েছে। পোস্টমর্টেমের সময় ভিডিও ঠিক মতো কাজ করেনি, ভিডিও ঠিক মতো হয়নি, মোবাইলে ছবি তুলে রাখা হয়েছে, এই স্টোরিও হয়েছে। তো এরকম নানান গল্প গাছা এসব স্টোরি হয়েছিল। এক শ্রেণীর মিডিয়া বা বাজারি পত্রিকা তারা করেছিল এবং কিছু চ্যানেল করেছিল। তো 18ই জানুয়ারি যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ শিয়ালদা কোর্টের অনির্বাণ দাস তিনি যে রায় দিয়েছেন, 172 পাতার রায়, তো সেই রায়টা পড়ার পরে আমি দেখলাম যে মোটামুটি এই যে সমস্ত স্টোরি গত 4-5 মাস ধরে হয়েছে, সেগুলো সবই হচ্ছে জলে চলে গিয়েছে। কারণ তিনি পরিষ্কার করে হচ্ছে বলে দিয়েছেন যে কোথায় কোথায় তিনি কি দেখেছেন, কি সাক্ষ্য প্রমাণের উপর দাঁড়িয়ে তিনি সিদ্ধান্তে পৌঁছেছেন। তো এইটার পরে যেটা হয়েছে, এই বাজারি পত্রিকা এবং যে চ্যানেল তারা যে
হচ্ছে মিথ্যাচার করেছিল, সেটা হচ্ছে মুখ পুড়েছে তাদের এই রায়ের পরে, এবং খুব বিস্তারিত রায়টা দিয়েছেন। আমি অনেক রায় দেখেছি এই ধরনের ক্রাইম স্টোরিতে বা ক্রাইমের ঘটনাতে। এই ক্রাইমের ঘটনাতে যেসব অর্ডারগুলো বেরিয়েছে, অনির্বাণ দাস যে অর্ডার দিয়েছেন একেবারে সুন্দর অর্ডার, বিস্তারিতভাবে তিনি বর্ণনা করেছেন এবং কেন তিনি সেখানে স্থির নিশ্চিত হয়েছেন তার ব্যাখ্যাও দিয়েছেন, এবং যেসব প্রশ্নগুলো উঠেছিল সেই প্রশ্নগুলোকে তিনি বলে বলে সেটাকে নিরসন করেছেন। এক প্রকার বলা যায় যে এটা রায় নয়, এটা হচ্ছে মিডিয়া যে 5 মাস ধরে যে গল্পগুজব বা গল্পগাছা তৈরি করেছিল তার এক প্রকার রিজয়েন্ডার তিনি দিয়েছেন, এবং সেটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেটাই তিনি প্রমাণ করেছেন। তো সেখানে পরিষ্কার যে কারণ হচ্ছে যে আমি রায় বেরোনোর পরেও দেখছি কোন এক পত্রিকা লিখছে যে অমুক আটতলার অমুক যে ওটিতে, অস্থি বিভাগের ওটিতে কেন সিবিআই সেটা খুলে দেখলো না, ওখানে নাকি ঘটনা কয়েকদিন বাদে হাসপাতাল কর্মীরা গিয়ে দেখেছেন যে ওটির পাশে গ্লাভস পরে আছে, তাতে নাকি রক্তের ছোপের দাগ, আবার কেউ নাকি দেয়ালেও রক্তের ছিটা টিটা দেখেছেন। তো সিবিআই কেন গেল না? আসলে ওটাও যে সিন অফ ক্রাইম, ওখানে ঘটনাস্থল হতে পারতো, বা যাই হোক এরকম প্রশ্ন তোলা হয়েছে। আসলে মুখ পুড়ে গেছে, এখন সেটাকে পুলটিস দেওয়ার জন্য কিছু তো বান্ডাল টান্ডাল দিতে হবে, তাই সন্দেহ তৈরি করো, সন্দেহ তৈরি করে এগুলো এক এক মানুষের মধ্যে যে বীজ, আমরা সন্দেহের বীজ ঢুকিয়ে দিয়েছি। এখন রায় বেরোনোর পরে যদি বলে এগুলো সব ডিসকার্ড হয়ে গেছে, বিচারক হচ্ছে সব তথ্য দিয়ে বা তথ্য প্রমাণের সঙ্গে তিনি সেগুলোকে বাতিল করে দিয়েছেন, এগুলো তো বলতে একটু লজ্জা হবেই। কারণ হচ্ছে এখন তো আর ওগুলো গিলতে পারছি না, হজম করতে পারছি না অর্ডারটাকে। এই অর্ডারটার উপরই আগামী দিনে কোথাও যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট হয়, এই অর্ডারটার উপরই হচ্ছে তার বিচার হবে। তো সেগুলো কেন সিবিআই দেখলো না, এইসব প্রশ্ন তুলে মানুষের মধ্যে সন্দেহ তৈরি করা, এইসবগুলো করা। কিন্তু বিচারক যেটা হয়েছে যে প্লেস অফ অকারেন্স 146 পাতা রায়ের 146 পাতায় পরিষ্কার করে হচ্ছে তিনি সেইখানে যেটা করেছেন যে ডিসিশন উইথ যে রিজনে যে পার্টে, সেখানে 12 নম্বর যে পয়েন্টটাতে রয়েছে, সেখানে হচ্ছে দ্য প্লেস অফ অকারেন্স, সেখানে পরিষ্কার করে 146 পাতা থেকে তিনি লিখেছেন তার অবজারভেশন, এবং লিখে তিনি বলেও দিয়েছেন যে কেন সিন অফ ক্রাইমটা হচ্ছে সেমিনার রুমে, এবং পরিষ্কার এখানে আর কিছু করার নেই। তো আমাদের একটুখানি সন্দেহ তৈরি করতে হবে, যদি অমুক জায়গাটা কেন হলো না, আচ্ছা তিনতলার অমুক জায়গাটাতে কেন হলো না, কিন্তু এভিডেন্স বলছে না। এভিডেন্সের উপর দাঁড়িয়ে বিচারক বলেছেন যে ওটা ঘটনাস্থলটা সেমিনার রুমেই। তারপর হচ্ছে যে একজন অ্যাকিউজ না হচ্ছে একাধিক অ্যাকিউজ, মানে সঞ্জয় রায় একা না, আদার্স প্রচুর স্টোরি হয়েছে। 128 পেজে, 128তম পেজে রায়ের, সেখানেও বিচারক পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যা দেখেছেন তাতে হচ্ছে সঞ্জয় রায় হচ্ছে একমাত্র ধর্ষক এবং খুনি, এবং পরিষ্কার করে তিনি সেটা লিখেছেন। সুতরাং এখন হচ্ছে একটুখানি যদি সঞ্জয়কে একটু ছাড়টার দেওয়া যায়, সঞ্জয় নয় এরকম বলে যদি সঞ্জয়ের পক্ষে দাঁড়ানো যায়, তাই জন্য সঞ্জয় ছাড়া আরো কারা জড়িত আছে কিনা, আচ্ছা মৃত্যুর সময়টা কখন, যে সময়টা বলা হচ্ছে সঞ্জয় কি তার আগে বেরিয়ে গিয়েছে নাকি, এই 128 পেজে যেটা দেওয়া হয়েছে সেখানে অবজারভেশনটা যে একজন কিনা অ্যাকিউজ, সেখানে পরিষ্কার হচ্ছে অবজারভেশনে কিন্তু বিচারক বলে দিয়েছেন যে সঞ্জয় একমাত্র ধর্ষক ও খুনি। তো আবার হচ্ছে একটু খুনের সময় নির্ধারণ করা, আচ্ছা যে সময়টা বলা হচ্ছে তা আগে সঞ্জয় বেরিয়ে গেছে মনে হচ্ছে। তো সেখানেও হচ্ছে বিচারক 123 পাতায় যেটা টাইম অফ ডেথ, সেখানেও তিনি পরিষ্কার করে দিয়েছেন যে পোস্টমর্টেম রিপোর্ট, পোস্টমর্টেম যারা করেছেন তাদের যে অবজারভেশন, তারা যে সময়টা দিয়েছেন বা সেটা নিয়ে MIMB মানে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড যেটা দিল্লিতে হয়েছিল, এই রিপোর্ট এবং ভিডিওগ্রাফি নিয়ে তারা যে তাদের যে মতামত জানিয়েছেন সেগুলোকে একত্রিত করে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে রাত 12টা থেকে 6টার মধ্যে MIMB তারা অপিনিয়ন দিয়েছেন, এবং এখানে যারা পোস্টমর্টেম করেছেন তারা বলেছিলেন যে খাওয়ার শেষ খাবার যে খেয়েছেন তার থেকে 4 থেকে 5 ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে, এবং তাতে ম্যাচ করছে। এবং বিচারক এটাও বলেছেন যে অ্যাপ্রক্সিমেট টাইম ওইভাবে দেওয়া যায় না, পোস্টমর্টেম রিপোর্টে চিকিৎসকরা যেটা ওপিনিয়ন দিয়েছেন তারা একটা টাইম স্প্যান দেন, এত ঘন্টা থেকে এত ঘন্টার মধ্যে, এক্স্যাক্টলি ওই রকম নির্দিষ্ট করে এতটা সময়তেই মৃত্যু হয়েছে এটা বলা যায় না। তারা যে পরিমাণ খাবার পাকস্থলীতে ছিল, কতটা পরিমাণ সেটা হজম হয়েছে, কতটা হয়নি, সেই অবস্থা কতক্ষণ খাবারটা খাওয়ার পরে মারা গেলে ওই খাবার কত ঘন্টার মধ্যে এরকম অবস্থায় পাওয়া যায়, এরকম একটা থেকেই তারা মতামতটা দেন, এক্স্যাক্ট টাইম দেন না, তার একটা স্প্যান দেন, পরিষ্কার করে দিয়েছে। কিন্তু একটুখানি যদি
অর্ডারটা তো হজম করতে পারছি না, একটু যদি হচ্ছে সঞ্জয় আগে করে বেরিয়ে চলে গেছে, তারপরে আবার ঢুকে কেউ করেছে কিনা একটু সন্দেহ যদি তৈরি করা যায়, সঞ্জয় ছিল না এটা যদি একটু প্রমাণ করা যায়, শেষ একটা মরিয়া চেষ্টা, মরিয়া মিথ্যাচারের মরিয়া চেষ্টা, এগুলো চলছে, এগুলো চলবে। তো সেটা যেটা হলো সবচেয়ে ডেঞ্জারাস যেটা হয়েছে যে একটি টিভি চ্যানেলে দুদিন আগে যেটা ঘটেছে যে আসলে বিচারক এই রায়ে কিছু অবজারভেশনে কিছু গাফিলতির কথা তুলেছে, সেটা পুলিশের ক্ষেত্রে আছে, হাসপাতালের ক্ষেত্রে আছে। তো সেটা তো অবশ্য সঞ্জয় রায় সাজা বা তাকে দোষী সাব্যস্ত করার ব্যাপারে সমস্যা হয়নি। কিছু হচ্ছে কপি বুক, মানে যেখানে এই টাইমটা লিখেছে বা এরা এটা করা উচিত হয়নি, এইটা আগে করা উচিত ছিল, এটা অমুক সময় করা উচিত ছিল, এইসব নিয়ে তিনি কিছু পুলিশি গাফিলতি এবং হাসপাতালে গাফিলতির কিছু প্রশ্ন তুলেছেন। তো সেরকম একটা কথা বলতে গিয়ে এক মহিলা অফিসারের সেদিনকে সঞ্জয়কে যখন অ্যারেস্ট করা হয়, তার আগে যখন তাকে আটক করে আনা হয়েছিল, তার মোবাইলটা রেখে দেওয়া নিয়ে তিনি এক মহিলা অফিসারের লালবাজারে তার এই কর্মপদ্ধতির ব্যাপারে তিনি প্রশ্ন তুলেছেন। তো তুলতে গিয়ে তিনি তার মধ্যে একটি সেন্টেন্স বলেছিলেন, এক টিভি চ্যানেলের সঞ্চালক সেই সেন্টেন্সটা অদ্ভুতভাবে, তাতে যখন টক শো চলছিল, সেন্টেন্সটা আর্ধেকটা বলেছেন, আর্ধেকটাতে বলে হচ্ছে এই মহিলা অফিসারকে অ্যাকিউজড বানিয়ে দিয়েছেন, কিন্তু তার আগের অংশটা তিনি বলেননি। অদ্ভুত ব্যাপার। সেখানে হচ্ছে বিচারক বলতে চেয়েছেন যে ইট ইজ ফ্যাক্ট দ্যাট ফ্রম দ্য এভিডেন্স ইট ওয়াজ not established that she had done it with any ulterior motive or that she had tampered the data of the mobile of the accused। এইটা হচ্ছে তিনি টোটাল সেন্টেন্সটা বলেছেন ওই মহিলা অফিসারদের মহিলা অফিসারের সম্পর্কে, কারণ ওই মোবাইলটা রাখা নিয়ে, এবং তিনি মোবাইলটা ওইভাবে রাখাটা ঠিক হয়নি। পরে অবশ্য মহিলা, যিনি তখন সঞ্জয় অ্যারেস্ট হয়, তাকে সেই মহিলা অফিসার ফোনটা ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু কোনো ডেটা ট্যাম্পার করা বা কিছু সেটা হয়নি এবং তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, এটাই বিচারক তার অবজারভেশনে বলতে চেয়েছেন। কিন্তু সেই টিভির সঞ্চালক আবার আগের অংশটা কেটে দিয়ে তিনি পরিষ্কার বলছেন যে she had tampered the data of the mobile of the accused, মানে পরিষ্কার যেন সঞ্জয়ের মোবাইলটা যখন সিজ হয়েছিল বা নিয়ে নিয়েছিলেন, সেখানে মোবাইলের ডেটা ট্যাম্পার করা হয়েছে। কিন্তু তার আগে যে ওই কথাটা বলা হয়েছে, ইট ইজ ফ্যাক্ট দ্যাট দ্য ফ্রম দ্য এভিডেন্স ইট ওয়াজ নট এস্টাবলিশড দ্যাট শি হ্যাড ডান ইট উইথ এনি আলটেরিয়ার মোটিভ অর দ্যাট শি হ্যাড টেম্পার্ড দ্য ডেটা অফ দ্য মোবাইল অফ দ্য অ্যাকিউজড। টোটাল সেন্টেন্সটা বললেন না, আসলে এটা হাফটা বললে একটু হচ্ছে পুলিশ কিরকম ট্যাম্পার করেছে, অমুক করেছে, তদন্তটা গিয়ে যাচ্ছে তাই করেছে, এই সবগুলো একটু এস্টাবলিশ করা যায়। যাই হোক, বড় চ্যানেলে বড় সঞ্চালক, আমি আসলে কারোর নামটা নিই না, আমিও দীর্ঘদিন ধরে 28-29 বছরে মিডিয়াতে কাজ করেছি, এবং যারা আছে তারা সকলেই আমার বন্ধুস্থানীয় বা আমার পরিচিত। তো এই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে যে অর্ডারটাতে যা এসছে তাতে 5 মাসের গল্প গাছে সব জল ঢেলে দিয়ে দেওয়া হয়েছে, বিচারক যেগুলো বলেছেন। তো সেটা তো এখন হজম হবে না, তাই হচ্ছে যদি ওই অর্ডারটার পরে একটু মিথ্যাচার, আবার গল্প গাছা বানিয়ে যদি একটু মিথ্যাচার করা যায়, তার মরিয়া চেষ্টা। কারণ আমি তো আমার দর্শক বা আমার চ্যানেলের দর্শক বা আমার পত্রিকার বাজারের পত্রিকা যারা এগুলো করেছেন, তাদের পাঠকদের তো আমি বুঝিয়ে এসছি যে এটা এই হয়েছে। এখন পাঠকদের তো বলতে পারবো না যে ভাই আমরা 5 মাস ধরে মিথ্যে প্রচার করেছি, মিথ্যে গল্প গাছা তৈরি করেছি, এখন তো সেগুলো হজম করতেই হবে। তা সেগুলো হজম করতে না পারলে কি হবে? ফের মিথ্যাচার, ফের মিথ্যাচার, ফের মিথ্যাচার, এটাই চলতে থাকবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।